শেখ হাসিনা বারবার যাদেরকে ষড়যন্ত্রের কথা বলেছেন, যাদের বিরুদ্ধে, ধরেন আমি যদি দুই একজনের নাম বলি, ডক্টর ইউনূস অবশ্যই এক নম্বরে আসেন, বারবার তিনি বলেছেন ষড়যন্ত্র করছে ডক্টর ইউনূস। তিনি ফটোগ্রাফার শহীদুল আলমের পর্যন্ত হয়েছিলেন, তিনি এই আন্দোলনে অত্যন্ত সক্রিয়, নেপথ্যের কারিগর বলা হয় তাকে, একজন নেপথ্যের কারিগরদের একজন। আমি আরো অনেকের নামই বলতে পারি, ধরেন রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসানের তিনি গুম হয়েছিলেন। তারপরে আরো অনেকের নাম আমি বলতে পারি যারা এই আন্দোলনে সক্রিয়, ভীষণভাবে সক্রিয়, এবং যাদের উপরে শেখ হাসিনা বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে। তাদেরকে আমরা তাদের কর্মকাণ্ড, তাদের সক্রিয়তা দারুণভাবে এই আন্দোলনের সময়টিতে ছিল। তাহলে কি শেখ হাসিনা তাদের ইনভলভমেন্ট আগে থেকেই জানতেন? না, কিছু তো আমরা জানতামই, কিছু তো জানতেন, প্রমাণ ছিল না। একটা হচ্ছে যে অকাট্য প্রমাণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউএস এর মতো একটা মহাশক্তিধর রাষ্ট্র, এবং আজকে যদি বাইডেন আমেরিকা যে একটি মহাশক্তিধর রাষ্ট্র, এটিকে আজকে আপনারা বুঝলেন? শেখ হাসিনা সরকার কি কোনোদিনও এই গত 15 বছরে কোনো দিনের জন্য, একটি দিনের জন্য আমেরিকাকে গণনায় এনেছে? এই যে একটা কথা বললেন, যদি তাদের কথাতে রাজি হতো তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব কিছুটা হলেও বিপন্ন হতো। একথাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলেছেন, সেন্ট মার্টিনের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই এটা ভুলে যাননি, একাধিকবার বলেছে। তো কোনো অবস্থাতেই চান নাই যে মানে ক্ষমতার বিনিময় হোক বা অন্য কোনো বিনিময় হোক, বাংলাদেশের সার্বভৌমত্ব এতটুকু বিপন্ন হবে। তবে আর্মির প্রতি, সেনাবাহিনীর প্রতি অগাধ বিশ্বাস ছিল আমাদের। মানে এত গর্বের সেনাবাহিনী, তারা আসলে যেই দায়ে যুক্ত হলেন, এটা আমাদের তো আসলে আর এর চেয়ে দুঃখ প্রকাশ করার ভাষা আসলে নেই। এবং আসলে কোথায় কি বলবেন যে ওনারা এরকম কাজে যুক্ত থাকবেন, এটা মানে অবিশ্বাস্য। এবং শেষ পর্যন্ত আপনি জানেন যে এই আজকের এই ঘটনার পেছনে সেনাবাহিনী যদি শক্ত হাতে, যতটুকু রাজনীতি বুঝি তাতে শেখ হাসিনা তো কোনোদিনও সেনাবাহিনীকে অন্ধের মতো বিশ্বাস করার কথা নয়। না, অন্ধের মতো বিশ্বাস না। আমরা তো জানি আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, এবং তাদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু দেশের এই ক্রান্তির লগ্নে, যেখানে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে শক্ত হাতে দমন করার কথা বা ফ্রিয়ানি আনাবার কথা, সেখানে তারা একটা মানে পয়সার বিনিময়ে, ডলারের বিপরীতে তারা এভাবে দেশটাকে অরাজক পরিস্থিতিতে নিয়ে যাবেন বা জঙ্গিদের হাতে ছেড়ে দিবেন, এটা কিন্তু অকল্পনীয় ছিল। সুলতানা, আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন? না, এটি কেন অকল্পনীয়? শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ছিল শব্দটি আমি বলছি। এবং যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর সবচেয়ে বড় কেউ ভিকটিম হয়ে থাকেন, তা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার। তাহলে তিনি সেটা কিন্তু 75-এর সেনাবাহিনী। আচ্ছা, আমি প্রশ্নটি শেষ করি। হোক গিয়ে 75-এর সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী তো এখন আমরা দেখছি তারা পাকিস্তানের ফর্মুলায় চলে। এবং শুধু 75-এর সেনাবাহিনী নয়, যে সেনাবাহিনীর হাতে বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট নিহত হয়েছেন, যে সেনাবাহিনী বারবার বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করেছে, বারবার, সেই সেনাবাহিনীর প্রতি এত অকল্পনীয় বিশ্বাস কোথা থেকে আসে? না, এই যে আমি একটু যে দুজন প্রেসিডেন্টের কথা বলেন, তারাও কিন্তু সেই সেনা প্রোডাক্ট, তারাও কিন্তু সেনাবাহিনীরই দুজন ছিলেন। না, আমি বলছি দুজন প্রেসিডেন্ট বলতে আপনি বঙ্গবন্ধু, মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুটা তো বলেছি, বঙ্গবন্ধুটা কিন্তু 75-এর সেনাবাহিনী, যার মধ্যে অনেক পাকিস্তান ফেরত অফিসার ছিলেন, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সেগুলো আমরা জানি এখন সবকিছু। সেখানে কিন্তু মানে সে 75-এর সেনাবাহিনী আর আজকে 2024 বা 25-এর সেনাবাহিনীকে, এই 25-এর সেনাবাহিনীতে যারা ঢুকেছে তাদের বাংলাদেশের জন্ম। কাজে এইটুকুন যদি আমার বিশ্বাস না থাকে আমার সেনাবাহিনীর উপরে, আপনার সেনাবাহিনী বাংলাদেশের জন্ম দেখে তাদের প্রতি অকাট্য একদম আন্ধা বিশ্বাস করা যাবে, তাহলে যেই শিবির, যেই জঙ্গি, তাহলে সেনাবাহিনী আছে কিসের জন্য? সেনাবাহিনী আসে কিসের জন্য? না, আমি বলি, প্রশ্নটি হচ্ছে যে দেখুন, আমি বললাম তো বাংলাদেশের কোন উন্নয়নে, মানে
কোন অগ্রযাত্রায় সেনাবাহিনী ভূমিকা রেখেছে? আমাকে বলুন, একটা উদাহরণ দেন। না না, আমি যদি আমাদের বিভিন্ন দুর্যোগ কালীন সময় আমরা সেনাবাহিনীর একটা দুর্যোগকালীন রেড ক্রস, না আমাদের কিন্তু সেনাবাহিনী ওই ব্যবহার কিন্তু প্রয়োজন হয় না সুলতানা। দুর্যোগের জন্য আরো বেশি করে রেড ক্রসের কর্মী বাড়ান। না 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 সুলতানা, আমাদের কিন্তু প্রয়োজন হয়নি। আমাদের এমন কোন দুর্যোগ হয়নি, সেনাবাহিনীর আসলে যে কাজ, আমাদের বহির কোনো শত্রু আমাদের আক্রমণ করেনি যে সেখানে তারা তাদের রোল প্লে করতে পারবেন। সো আমাদের এইটুকুন বিশ্বাস যদি সেনাবাহিনীর প্রতি না থাকে, তাহলে তো আমার স্বাধীনতার সার্বভৌমত্ব আমি তাহলে কার হাতে ছেড়ে দিব? যদি আপনি ফিজিক্যাল দিকটা দেখেন, আমার 3 পাশে ভারত, তো আমার তো এটা ছেড়ে উপায় নেই। আমার কিন্তু সেনাবাহিনীর প্রতি বিশ্বাস করা ছাড়া কি আর কোনো উপায় ছিল? আমি কি সেনাবাহিনীকে বন্ধ করে দিব? সেনাবাহিনীর উপর সেনাবাহিনী তাদের এখতিয়ার পালন করবে। আপনি দেখেন পাকিস্তানে বারবার সেনা হস্তক্ষেপের কারণে দেশটার অবস্থা আজকে কোথায়। আমাদের দেশেও সেনাবাহিনী বারবার হস্তক্ষেপ করেছে দেখে আমাদের এই স্বাধীনতার 53 বছরে আমাদের যেই জায়গায় থাকা উচিত ছিল, কথা ছিল, সেটি হয়নি, বারবার ব্যাহত হয়েছে। ভারত দেখেন, ভারতের সেনাবাহিনী তাদের সরকারের অধীনেই থাকে, তারা কখনো সরকারের ছায়া সরকার হয়ে ওঠার চেষ্টা করে না। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের একটা যে সমস্যা আমি বলবো, যেটা পৃথিবীর আসলে খুব কম দেশেরই আছে, সেটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার কিন্তু বিপক্ষে একটা বড় গ্রুপ ছিল। ভারতের কিন্তু এই সমস্যাটা নাই। চিন্তা করে দেখেন যে আমাদের দেশের প্রায় 23-24% মানুষ স্বাধীনতা চায় নাই। তো এই বাস্তবতা কিন্তু আপনাকে মানতে হবে। তো তাদেরই যে আদর্শ, তাদেরই উত্তরাধিকার আমাদের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আজকে আপনি যদি এই জামাত শিবির দেখেন বা এই জুলাই আগস্টের এই গন্ডগোলের পেছনে দেখেন, যারা যারা যাদের নাম আপনারা একটু আমরা বললাম, যে যারা এই বাংলাদেশটাকে আসলে বেচে দিয়েছে টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে ইউএস এর কাছে, তো তাদের পূর্বপুরুষ দেখেন সবাই কিন্তু ওই উত্তরাধিকারী, মানে ওই রক্তের ধারক এবং বাহক, যাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায়নি। তো সেই বাস্তবতায় কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল। অধিকাংশ মানুষ আমাদের সবাই হয়তো সশস্ত্র যোদ্ধা ছিল।